সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ তরুণী গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আপনাদের সামনে একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। এই বিভীষিকাময় পরিস্থিতি নিরসন কল্পে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রতিটি কথা খুবই মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমার এক একটি কথা আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। আজকের সেমিনারের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনার জন্য উদাত্ত আহ্বান করছি। আজকের আমাদের যে সেমিনার রয়েছে সেটির টাইটেল আমি নির্ধারণ করেছি, এ মাস্টার কি টু গেট এ গভর্নমেন্ট জব। আমরা জানি মাস্টার কি আসলে কি জিনিস। যে কোনো তালা খোলার জন্য যখন একটি চাবি যথেষ্ট হয় তখন আমরা তাকে মাস্টার কি বলে থাকি। আজকের সেমিনারে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব, যাতে সকল গভর্নমেন্ট জবের জন্য একটি কম্বাইন্ড প্রস্তুতি আপনারা গ্রহণ করতে পারেন। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমত আলোচনা করব বর্তমান চাকুরি প্রার্থীদের অবস্থা। চাকুরি প্রার্থীদের বর্তমান অবস্থাটা কি, এটি আমরা আগে আলোচনা করব। প্রথমত দেখুন, এটি যদি আপনার বর্ণাঢ্য ছাত্র জীবন হয়ে থাকে, এটি যদি আপনার ক্যারিয়ার হয়ে থাকে, আপনি অনেক কষ্টে একটি ছাত্র জীবন শেষ করার পর ক্যারিয়ার লাইফে যাওয়ার আগে এইখান দিয়ে একটি অতীব সরু, অতীব খরস্রোতা, সুগভীর একটি ফাঁকা স্থান রয়েছে, খাল রয়েছে। আপনি যদি অতি সতর্কতার সাথে এই খালটি লাফ দিয়ে পার হয়ে যেতে পারেন, তাহলে আপনার ছাত্র জীবন সফল। আর এই ফাঁকা স্থানটি যদি সফলতার সাথে পার হতে না পারেন, তাহলে আপনার যদি অনেক সার্টিফিকেট থাকে, আপনি বাংলাদেশের সেরা রেজাল্ট অর্জন করেছিলেন, আপনার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা ছাত্রটি আপনি ছিলেন, কিন্তু সফলতার সাথে এই ফাঁকা স্থান লাফ দিয়ে যদি পার হতে না পারেন, তাহলে আপনার বর্ণাঢ্য ছাত্র জীবন সবেই মিথ্যে মিথ্যে মিথ্যে। এখন যদি এটি সফলতার সাথে পার হতে গিয়ে
ভুল ক্রমে যদি এই ফাঁকা স্থানে গর্তে একবার পড়ে যেতে পারেন, যেহেতু এই গর্তটি খুবই গভীর এবং খরস্রোতা, তাই এখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কখনো সুযোগ মিলতে নাও পারে। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে চালাকি না করে এই ফাঁকা স্থানটি, এই খালটি কোনো একজন অভিজ্ঞ, আন্তরিকতা সম্পন্ন, দক্ষ কোচের হাত ধরে যদি পার হয়ে যেতে পারেন, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এটি। আপনি যদি অনেক বুদ্ধিমান হয়ে থাকেন, তবু এই খালটি নিজে নিজে পার হতে যাবেন না, ভুলবশত এই গর্তে পড়ে যেতে পারে। আমরা বর্তমান গ্রাজুয়েশন কমপ্লিট করা লক্ষ লক্ষ স্টুডেন্টের করুণ দশাকে বেসড করে এই গল্পটি আমি তৈরি করেছি। মিলিয়ে দেখুন, আপনার সাথে হয়তো বা মিলে যেতে পারে। আসুন আমরা দ্বিতীয় পেজে আসি। আমরা দেখি আমাদের একাডেমিক পড়ালেখা এবং জবের পড়ালেখা বাংলাদেশের প্রেক্ষাপটে এটির সাথে এটির কোনো মিল নেই। অনেক ভালো পড়ালেখা করেছেন, বুয়েট থেকে পড়ালেখা করে বের হয়েছেন, কিন্তু চাকুরির পরীক্ষা দিতে গিয়ে দেখবেন আপনার একাডেমিক পড়ালেখা জ্ঞান এই ক্ষেত্রে তেমন একটি কাজে আসছে না। আপনাকে নতুন করে কিছু গাইড, বই ইত্যাদি সংগ্রহ করে পড়ালেখা করতে হচ্ছে। তাহলে কি করতে হচ্ছে? একাডেমিক পড়ালেখার পাশাপাশি ক্যারিয়ার ওরিয়েন্টেড একটি পড়ালেখা আপনাকে চালিয়ে যেতে হবে। না হয় একাডেমিক পড়ালেখা শেষ হওয়ার পর আপনি চোখে অন্ধকার দেখতে পাবেন, বিশাল পরিমাণে হতাশা আপনাকে ঘিরে ধরবে। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে একাডেমিক পড়ালেখার পাশাপাশি ক্যারিয়ার ওরিয়েন্টেড পড়ালেখা চালাতে হবে। বুদ্ধিমানরা করছে কি, আমাদের সিনিয়ররা এই কথাটি আমাদেরকে বলতেন, তোমরা অনার্স থার্ড ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন শুরু করবে। যেমন আমি ইন্টারমিডিয়েটের পরে যে কোনো স্টুডেন্টকে যদি দেখি, তাকে আমি এখন থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড পড়ালেখা করার জন্য পরামর্শ দিয়ে থাকি। কারণ আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তাদের চোখে মুখে হতাশার চাপ। সেজন্য আমি আগে থেকেই স্টুডেন্টদেরকে সতর্ক করার চেষ্টা করি। আমরা থার্ড পেজে আসি। আমাদের স্টুডেন্টদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অথবা মাস্টার্স চলাকালীন সময়ে তারা পার্ট টাইম কোনো জব করে, অথবা কোনো একটা স্কুলে সময় দেয়, অথবা কোনো কিন্ডার গার্ডেনে জব করে, অথবা কোনো রকম চলার জন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে আপাতত টেম্পোরারি জব নিয়ে থাকে। এই
শ্রেণীর স্টুডেন্টদের ম্যাক্সিমামকে আমি দেখেছি তাদের ক্যারিয়ার হয়নি। অল্প কিছু টাকার লোভে ক্যারিয়ারের বিশাল সম্ভাবনাকে তারা জলাঞ্জলি দিয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো, অল্প কিছু টাকার লোভকে তুমি সামলিয়ে, প্রয়োজনে না খেয়ে, প্রয়োজনে ভালো কাপড় না পরে তুমি ক্যারিয়ারের জন্য সেই সময়টা টেবিলে দাও। তুমি 1-2 বছরে প্রাইভেট চাকুরিতে যে স্যালারি পেতে, একটি গভর্নমেন্ট জব হওয়ার পর 1-2 মাসে সেই স্যালারিটি, সেই আর্থিক সুবিধাটি তুমি পেয়ে যাবে। তাহলে আমি বলবো, বুদ্ধিমানের কাজ হচ্ছে পার্ট টাইম সময়গুলো ব্যয় না করে এই সময়টিকে পড়ার টেবিলে দাও। আমি এখানে ছোট একটি উদাহরণ নিয়ে আসতে চাই। আমার এই স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, দুইজনেই একই ডিপার্টমেন্টের বন্ধু। একজন সাব ইন্সপেক্টর হলো, আরেকজন সাব ইন্সপেক্টরের চান্স পেয়েও জয়েন করেনি। 1 বছর অপেক্ষা করে বিসিএস পুলিশ ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জয়েন করলো। এই ছেলেটি 1 বছরের ইনকামের লোভে পড়েছিল, এই ছেলেটি 1 বছরের ইনকামকে জলাঞ্জলি দিল। এই ছেলেটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জয়েন করার পর এই ছেলেটি 1 বছরে যা ইনকাম করেছে, এই ছেলেটি 1 মাসে তা ইনকাম করে ফেলেছে, এবং এই ছেলেটির কোনো প্রমোশন হবে না। কিন্তু এই ছেলেটি একদিন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হয়ে যাবে। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে অল্প টাকার পিছনে না দৌড়ে এই সময়টি তুমি পড়ার টেবিলে দাও। এক সময় ভালো একটি ক্যারিয়ার হবে, তোমার টাকার জন্য কখনো চিন্তা করতে হবে না। আমরা এর পরের পেজে আসি। আমাদের স্টুডেন্টদের আরেকটি অবস্থা আমরা দেখি। অনেক স্টুডেন্ট দেখেছি গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার সাথে সাথেই 50 থেকে 100টি পোস্টে অ্যাপ্লিকেশন করে বসে আছে, কিন্তু পড়ালেখার কোনো খবর নেই। তাহলে আমরা কি করব? বুদ্ধিমানের কাজ কি? আমরা আগে নিজেকে তৈরি করব, ভালো মতো করে তৈরি করব। এরপর গনে গনে 5টি জায়গায় অ্যাপ্লিকেশন করব, আর আল্লাহ চাহে তো 5টিতে হয়ে যাবে, কিন্তু কমপক্ষে 1টিতে হবেই। কনফার্ম থাকো। আর কিভাবে হবে সেই কথাগুলো আমি আসছি। তাহলে এই যে আমাদের বর্তমান ছাত্র সমাজের অবস্থা আমি আলোচনা করেছি, এই সকল বিষয়গুলোকে আমলে নিয়ে তুমি তোমার ফিউচার প্ল্যানটি তৈরি করে ফেলো। আর অলওয়েজ আই অ্যাম উইথ ইউ। সকল বিষয়ে তোমাকে সহযোগিতা করার জন্য সর্বদা আমি প্রস্তুত। এবার আসি, আমি কিছু গল্প বলব। আমার কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আমি কয়েকটি কথা বলব। সফলতার গল্প, সফলতার গল্প। আমি প্রথম যে ছেলেটিকে নিয়ে আসতে চাই,
বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছিল, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। টেকনিক্যাল কারণে নামটি বলবো। 2019 সালে আমার অধীনে ভর্তি হয়েছিল। 2019 সালে তার কোনো জব হয়নি, 2020-এ হয়নি, 2021-এ হয়নি, 2022-এ হয়নি, 2023 সালে এসে আমাকে সুখবর দিল 40তম বিসিএস নন ক্যাডারে এলজিইডি মিনিস্ট্রি অ্যাডমিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার জন্ম। ইতিমধ্যে আমি তাকে ফোন করতাম, তোমার কিছু হয়েছিল কিনা? সে বলতো স্যার কিছু হয়নি। দুঃখ তার মধ্যে, আমিও দুঃখ পেতাম। কিন্তু এই 4 বছরে সে যদি 30,000 টাকা করে হয়, প্রায় 15 লক্ষ টাকা সে জলাঞ্জলি দিয়েছে। কিন্তু তোমরা দেখো, এখন তার পোস্টিং যেখানে, যদি বৈধ ইনকাম করে তাহলেও মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারে এক মাসে। আর অবৈধ যদি করে এক মাসে 1000 কোটি টাকা ইনকাম করতে পারে। কারণ এমন একটি জায়গায় তার পোস্টিং, ঠিকাদারদের কোনো ফাইল পাস হবে না তার সাইন ব্যতীত। সে যদি টাকা নিতে না চায়, অনেক ঠিকাদার চেষ্টা করবে তাকে টাকা গিলানোর জন্য, যদিও সেটির সুযোগ এখন নেই। কিন্তু যদি বৈধভাবে ইনকাম করে স্যালারির বাইরেও, তাহলে এই 15 লক্ষ টাকা তুলতে তার মাত্র 1 বছরই যথেষ্ট। আমি যে 2 নাম্বার উদাহরণটি নিয়ে আসব। আমার এক ছাত্রী গত প্রাইমারি পরীক্ষার আগের পরীক্ষায় ভালো স্টুডেন্ট ছিল, তার হওয়ার কথা ছিল। সবাই আমাকে ফোন করছিল, রাতে আমি তাকে ফোন করলাম, সে আমাকে ফোন করে না কেন? আমি নিজে ফোন করে জিজ্ঞাসা করলাম, তোমার কি খবর? বলেছে স্যার আমার প্রাইমারিতে হয়নি, কেঁদে ফেলেছে। আমিও মন খারাপ করেছি। পরবর্তীতে প্রাইমারি ফাইনাল রেজাল্ট দেওয়ার আগেই সে আমাকে একদিন ফোন করে বলল, স্যার আমার রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার হিসেবে আমার চাকরি হয়ে গেছে। আমি খুশিতে আত্মহারা, সেও খুশিতে আত্মহারা। আমি তখন তাকে বলেছি, দেখো তুমি চেয়েছিলে প্রাইমারি টিচার হতে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান তার চেয়ে উত্তম। তোমাকে তিনি দিয়েছেন আরো উন্নততর একটি পোস্ট। তাহলে এই দুটি ঘটনা থেকে আমি কি বলতে চাই? সেটি হচ্ছে, তোমাকে ক্যারিয়ারের জন্য যথাযথ ওয়েতে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সফলতা যদি লেগে থাকো, সফলতা আসবেই আসবেই আসবেই। এটি ব্যত্যয় কোনোদিন হবে না। এরকম অনেক উদাহরণ আমার রয়েছে। আমি সেখান থেকে এই আমার রিয়েলাইজেশন হয়েছে যে কোনো একজন যদি লেগে থাকে তাহলে সফলতা আসবেই, এতে আমার এক বিন্দুও সন্দেহ নেই। আমি 3 নাম্বার যে উদাহরণটি নিয়ে আসবো। আমার এক ছাত্র, সে 1 সপ্তাহ আগে আমার অধীনে ভর্তি হয়েছিল। 1 সপ্তাহ না, 15 দিন। সে বলেছে, স্যার আমার কৃষি অধিদপ্তরে একটি ইন্টারভিউ আছে, আমি এই 15 দিনে কিভাবে কি করব? আমি তাকে বলেছিলাম, এই 15 দিনে তুমি একটি রিস্ক নিতে হবে। কারণ
এখন ব্যাপক পড়ালেখা করার সুযোগ নেই। তবে রিস্ক নেয়ার পর সফলতা আসতেও পারে, নাও পারে। আবার সকলে এটা মনে করবেন না তার মতো আপনিও রিস্ক নেবেন। তাহলে সেই রিস্ক কি? আমি বলেছি আমার ছোট একটি সাজেশন আছে, ৭,৫০০ মতো কোশ্চেন আছে সেখানে, সব সাবজেক্ট মিলিয়ে। তুমি এগুলো পুরোপুরি খেয়ে এই 15 দিনে পরীক্ষা হলে যেতে পারো, আল্লাহ চাহে তো কাজে লেগে যেতে পারে। সে আমার এই কথাটি কাজে লাগিয়েছিল, পরীক্ষা দিয়েছিল, প্রতিটি প্রশ্ন আমার এখান থেকে কমন এসেছে। তবে এটি কিন্তু রিস্ক, ভাগ্য। সব পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন আসবে বিষয়টি কিন্তু এমন না, এটি ভাগ্যে সেদিন লেগে গিয়েছিল। পরবর্তীতে সে পরীক্ষা দিয়ে বের হয়ে আমাকে বলল, স্যার 100% কমন। আর সে এখন সেখানে জব করছে। এই যে বিষয়গুলো আমি তোমাদের জন্য বলেছি, এগুলোর মূল কথা কি? এই সকল কথার মূল কথা হচ্ছে, যতদিন পর্যন্ত তোমার কাঙ্ক্ষিত সফলতা আসবে তার আগ পর্যন্ত আমার সাথে যদি লেগে থাকতে পারো, আমি তোমাকে নিশ্চিত করে বলবো আল্লাহর রহমতে তোমার একটি গভর্নমেন্ট জব হবেই। কারণ আমি যা পড়াবো এর বাইরে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন হবে না, হবে না, হবে না, আল্লাহর রহমতে। আমি অতীতে সেটি দেখিয়েছি। আমার পেজে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান ক্লাস দেয়া আছে। সেই ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও, সেখানে দেখতে পাবে আমি কিভাবে প্রশ্ন সলভ করে দেখিয়েছি। একটি প্রশ্ন আমার পড়ানোর বাইরে আসেনি। এবার আসুন, আমাদের আজকের যে সেমিনার, এটি মূলত কাদের জন্য? কাদের জন্য এই সেমিনার আমি আয়োজন করেছি, কাদের জন্য এই বিষয়টি আমরা একটু দেখে আসি। আমরা প্রথমত দেখি আজকের সেমিনার তোমাদের যাদের বিসিএস টার্গেট তাদের জন্য। বিসিএস কিভাবে? বিসিএস প্রিলিতে তোমাকে 200 নম্বর পাওয়ার দরকার নেই, 180 নম্বর পাওয়ার দরকার নেই, 150 নম্বর পাওয়ার দরকার নেই। আমি একটি হিসাব করে বলেছি, প্রশ্ন যেমনই হোক না কেন কখনো বিসিএস প্রিলিতে কাট মার্কস 130 অতিক্রম করবে না। তাহলে আমি যে কম্বাইন্ড কোর্স অফার করছি সেটি বিসিএস প্রিলিতে 130 নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। বাকি দায়িত্ব আমার। 2 নাম্বার হচ্ছে ব্যাংক প্রিলি, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এডি, অন্যান্য অফিসার, অন্যান্য ব্যাংক ইত্যাদির জন্য যে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে, আমার এই কোর্স তাদের 70% কভার করে ফেলবে। বাকি 30% এর জন্য তোমাকে একটু এক্সট্রা পড়ালেখা করতে হবে। আন্ডার দি আমব্রেলা অফ মি, এই 30% এর জন্য আমি তোমাকে গাইড করব। তুমি 100% আমাকে ফলো করলে এই কোর্সের অধীনে 70% কভার হয়ে যাবে, বাকি 30% আমি তোমাকে এক্সট্রা কভার করে দেব। 3 নাম্বার হচ্ছে অন্যান্য সকল নন ক্যাডার জব, অন্যান্য সকল নন ক্যাডার জব
অন্যান্য সকল নন ক্যাডার জবের জন্য আমার যে কোর্স রয়েছে, আমি যা যা করতে বলবো, অন্যান্য সকল নন ক্যাডার জবের একটি প্রশ্ন ইনশাল্লাহ আমার পড়ানোর বাইরে আসবে না। কেন আসছে অ্যানালাইসিস করবে। এর বাইরে তোমার খাদ্য অধিদপ্তর, এর বাইরে তোমার সমাজ সেবা অধিদপ্তর, এর বাইরে তোমার সিভিল সার্জেন্টের অধীনে, সিভিল সার্জনের অধীনে যে সকল পোস্ট রয়েছে, স্বাস্থ্য সহকারী, এর বাইরে তোমার এনএসআই এর পরীক্ষা, এর বাইরে সাব ইন্সপেক্টরের পরীক্ষা, এর বাইরে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, এর বাইরে প্রাইমারি পরীক্ষা এবং এনটিএসসি অর্থাৎ শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা রয়েছে, সেখানে তোমার প্রিলি প্লাস রিটেন রয়েছে, প্লাস ভাইবার বিষয়টা আমরা আলাদা রাখলাম। প্রিলিতে আমি যা পড়াবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর রিটেনের জন্য আমার একটি গাইডলাইন রয়েছে। আমি তোমাকে প্রথম দিন থেকে রিটেনের প্রিপারেশন আমার তত্ত্বাবধানে তুমি শুরু করবে। আমাদের টার্গেট থাকবে এই রিটেনে সারা বাংলাদেশে তোমার সাবজেক্টে তোমাকে সর্বোচ্চ নাম্বার তুলতে হবে। যদি তুমি সর্বোচ্চ নাম্বার পাওয়ার টার্গেট নিয়ে পড়ালেখা শুরু করো, তাহলে কমপক্ষে তুমি 1 থেকে 100 এর মধ্যে চলে আসতে পারবে। তাহলে তোমার জব নিশ্চিত। আমার এই সুপারভিশনের অধীনে যারা অতীতে শিক্ষক নিবন্ধন প্রিলি এবং রিটেনের প্রিপারেশন নিয়েছিল, তার মধ্যে গত বছর সারা বাংলাদেশে যে ফার্স্ট হয়েছিল খুলনার মরিয়ম, আমার ছাত্রী, সে গত বছর সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল এবং আমি যে গাইডলাইন দিয়েছি সে গাইডলাইন অনুযায়ী সে পড়ালেখা করেছে, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। তাহলে তোমার যদি শিক্ষক নিবন্ধন টার্গেট থাকে, আমি যেভাবে বলবো সেভাবে পড়ালেখা করবে, তোমাকে তুলে আনার দায়িত্ব আমার। এই সকল চাকরির জন্য তোমাকে জিরো থেকে ডেভেলপ করে হিরো বানানো, অর্থাৎ তোমাকে পাস করিয়ে আনা, সেই গুরু দায়িত্ব আমার। কি করতে হবে আসছি আমরা সামনে। এখানে তোমাদের একটি কথা থাকতে পারে যে এই সকল প্রিপারেশন গুলো একটি কম্বাইন্ড কোর্সের অধীনে কি করে সম্ভব। আমরা বিষয়গুলো দেখি। এই সকল চাকরির পরীক্ষায় ইনক্লুডিং 13তম থেকে 20তম গ্রেডের সকল রিটেন পরীক্ষাগুলো, ছোট ছোট অফিস সহকারী টাইপের পরীক্ষাগুলো, সবগুলোতে প্রশ্ন কোথায় থেকে আসে? কি কি? 1 নাম্বার হচ্ছে বাংলা, 2 নাম্বার হচ্ছে ইংলিশ, 3 নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্স, 4 নাম্বার হচ্ছে জেনারেল নলেজ বাংলাদেশ অ্যাফেয়ার্স, 5 নাম্বার জেনারেল নলেজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, 6 নাম্বার আইসিটি, 7 নাম্বার জিওগ্রাফি ভূগোল, 8 নাম্বার হচ্ছে তোমার জেনারেল সায়েন্স, 9 নাম্বার হচ্ছে মেন্টাল এবিলিটি। তুমি যে সরকারি চাকরির পরীক্ষায় দিতে যাও না কেন, প্রশ্ন কিন্তু এই 9টি থেকেই আসবে, এর বাইরে যাবে না। তাহলে তুমি যদি এই 9টিকেই খেয়ে ফেলতে পারো আন্ডার দি সুপারভিশন অফ মিজান স্যার,
তোমার পরীক্ষার কোনো প্রশ্ন, একটি প্রশ্ন আনকমন যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সেটি আমি দেখছি। এবার এখানে একটি কথা বলে রাখি, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি, ধরো কোনো একজন স্টুডেন্ট প্রাইমারি প্রিপারেশন নিতে চায়, সেই ক্ষেত্রে সে শুধু প্রাইমারিকে টার্গেট করে পড়ালেখা করেছে, আরেকজন সে কম্বাইন্ড টার্গেট করে পড়ালেখা করেছে, সব কিছুকে খেয়ে ফেলেছে। আমরা এর ক্ষেত্রে দেখেছি কোনো না কোনো একটি গভর্নমেন্ট জব তার হবেই, কিন্তু যিনি শুধু প্রাইমারির জন্য প্রিপারেশন নিয়েছেন তার জব হতেও পারে, নাও হতে পারে। তাহলে তোমার প্রতি আমার উদাত্ত আহ্বান, তুমি যখন কষ্ট করে পড়ালেখাই করেছ, তোমার যখন একটি গভর্নমেন্ট জব খুবই প্রয়োজন, তাহলে তুমি শর্টকাট প্রিপারেশন কেন নিবে? তুমি মিজান স্যারের অধীনে কেন কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে নিবে না? কম্বাইন্ড প্রিপারেশন যদি তুমি নিয়ে নাও, কোনো না কোনো একটি গভর্নমেন্ট জব তোমার হবেই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা প্রিপারেশন নিব কোথায় আমার রিজিক রয়েছে, এটি পুরোটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তাহলে আমরা যদি কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে রাখি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো না কোনো একটা দিবেন। কিন্তু আমি শুধুমাত্র একটির জন্য প্রিপারেশন নিচ্ছি, এটি কখনো বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে তোমার টার্গেট যাই হোক না কেন, প্রাইমারি হোক, স্বাস্থ্য সহকারী হোক, সমাজসেবা অধিদপ্তর হোক, ব্যাংক হোক, বিসিএস হোক, অথবা 13তম থেকে 20তম গ্রেডের কোনো জব হোক, যাই হোক না কেন, তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার কম্বাইন্ড কোর্সটি করা। তাহলে সকল চাকরি পরীক্ষার প্রিপারেশন একসাথে হয়ে যাবে। তোমার এখানে কথা রয়েছে, নিশ্চয় জানি, অনেক সমস্যা তোমার রয়েছে, সেগুলো আমরা শুনব। আসুন আজকে আমরা এখন আলোচনা করব বর্তমান চাকরির বাজারের অবস্থা। বর্তমান আমি যে চাকরির জন্য টার্গেট করব, বর্তমান বাজারের অবস্থা কি? প্রথমত তোমাদের জন্য বিশাল বিশাল সুখবর রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে চাকরি বেচাকেনা, প্রশ্ন ফাঁস, দুর্নীতি এগুলো বন্ধ হয়ে গেছে। বিশ্বাস করো, এখন থেকে 100% মেধার ভিত্তিতে প্রত্যেকটি চাকরি হবে। আমাদের আগের স্টুডেন্টরা বলতো, স্যার 100টি প্রশ্নের মধ্যে আমার 97টি হয়েছে, এরপরেও আমার জব হয়নি। এর জন্য কোনো সলিউশন দিতে পারতাম না, কিন্তু নিশ্চিত থাকো এখন সেই সমস্যাটি নেই। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে, গত সরকারের আমলের অবৈধ অনেক নিয়োগ বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং সরকারি চাকরিতে লক্ষ লক্ষ শূন্যপদ তৈরি হচ্ছে। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে লক্ষ লক্ষ শূন্যপদের সার্কুলার আসছে। এক কথায় এই বছর এবং আগামী বছর চাকরির বন্যা যাবে, বন্যা। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করে না। একটি গভর্নমেন্ট জব এবার হাতিয়ে নিতে হবেই, একদম সময় নষ্ট করা যাবে না। আর তোমাকে তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব আমার। তুমি শুধু আমাকে ফলো করবে, বাকি সকল দায়িত্ব আমার। তাহলে এই একটা বিষয় আমরা দেখেছি। 3 নাম্বার বিষয় দেখো, বাংলাদেশের প্রাইমারিতে প্রায় 50,000-এর শূন্যপদ রয়েছে।
এনটিআরসিতে প্রায় 1,00,000 শূন্যপদ রয়েছে, পুলিশে প্রায় 50,000 নিয়োগ হবে, অন্যান্য সকল পোস্টে ব্যাপক ব্যাপক নিয়োগ হবে। অনেক শূন্য পদের সার্কুলার গুলো বন্যার মতো ধেয়ে আসছে। বিশ্বাস করো, শুধু যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করে নিতে হবে। এবার আমরা আরো একটি সুখবর হয়তো পেয়ে যাচ্ছি। আলাপ আলোচনা চলছে, তোমাদের বয়স 35 হতে পারে। 35, আমি 80% নিশ্চিত বয়স বাড়ানো হবে, চেষ্টা চলছে। অতি দ্রুত এই বিষয়ে একটি সিদ্ধান্ত তোমরা হয়তো পেয়ে যাবে। তাহলে সময় নষ্ট করো না, যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আসো এইবার আমরা যে তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডেন্টদের সমস্যা কি, তোমাদের কি কি সমস্যা রয়েছে, সমস্যাগুলো আমরা একটু আলোচনা করব। 1 নাম্বার, তোমরা যে সকল সমস্যা আমাদেরকে বলো তাতে হচ্ছে তোমার গণিতে দুর্বলতা, তুমি গণিতে একেবারে জিরো। আমি তোমার গণিতের জন্য তোমাকে একেবারে জিরো থেকে তৈরি করার দায়িত্ব আমার। গণিতের জন্য যে শীট আমি করেছি, আমার শীটের বাইরে কোনো প্রশ্ন হবে না, কারণ আমার শীটে আমি কোনো নিয়ম বাদ দিইনি। এমনকি যে সকল নিয়মগুলো কোনো টিচার থিঙ্কিং করেনি, ওই সকল নিয়ম থেকে কোনো প্রশ্ন এই পর্যন্ত আসেনি, সেই নিয়মগুলো থেকেও আমি এক বা একাধিক অঙ্ক এখানে দিয়ে দিয়েছি। তাই এমন কোনো নিয়ম বাদ নেই যা আমি এখানে আনিনি। কোনো প্রশ্ন আমার শীটের বাইরে আসার সুযোগ নেই। তাই গণিতের দুর্বলতার জন্য আমার শীটকে গণিতের উপন্যাস করে দিয়েছি আমি। কেমন? আমি শুধু প্রথম ক্লাসে বুঝিয়ে দিব, আর তুমি শুধু আমার গণিতের শীটটিকে বারবার বারবার রিডিং করতে করতে রিভিশন করবে। অনেক পরীক্ষা রয়েছে যেখানে আমার গণিতের শীট থেকে হুবহু 100% প্রশ্ন কমন ছিল। তাই তুমি বুঝে নিয়ে আমার শীটটিকে বারবার রিভিশন করলেই গণিতের সমস্যা তোমার শেষ। 2 নাম্বার সমস্যা, তোমরা বলো ইংরেজির কথা। আমি তোমাদের জন্য যে ইংরেজি শীট রেডি করেছি, আমি প্রথমে তোমাকে জিরো থেকে তোমাকে তৈরি করব। তুমি জানো না আই ইট রাইস এই সেন্টেন্সটি কিভাবে হয়েছে, তুমি হয়তো জানো না। এই সেন্টেন্সটি কিভাবে হয়েছে সেটিও তোমাকে বোঝানোর দায়িত্ব আমার। তোমাদের জন্য ইংরেজির যে শীট আমি দিয়েছি তাকেও ইংরেজির উপন্যাস বানিয়ে দিয়েছি। আমার থেকে ক্লাসে বুঝে নেওয়ার পর বারবার 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 শুধু রিডিং দিতে থাকবে। তাহলে ইংরেজি শীটটি রিডিং দিতে দিতে এক সময় তোমার মুখস্থ হয়ে যায়। একটি প্রশ্ন আমার শীটের বাইরে আসার সুযোগ নেই, আমি কিছু বাদ দিইনি এই শীটে। 3 নাম্বার, তোমাদের সমস্যা স্যার কিছু মনে থাকে না। এটির সমাধান কি? এই সমস্যাটির সমাধান রয়েছে, সেটি হচ্ছে তোমাদেরকে আমি কোনো কিছু মুখস্থ করতে বলবো না। আমার এখানে কোনো মুখস্থর সিস্টেম নেই। সিস্টেম হচ্ছে কি, শুধু রিডিং দেয়া।
আমি তোমাকে নিশ্চয়তা প্রদান করছি, আমার প্রতিটি শীটকে তুমি যদি 10 বার বুঝে বুঝে রিডিং দিতে পারো, তাহলে আমার শীটটি তোমার অজান্তে তোমার মুখস্থ হয়ে যাবে। এটি আনুষ্ঠানিকভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাই আমার শীট তোমার মুখস্থ কিভাবে থাকবে, মনে কিভাবে থাকবে, এই দায়িত্বটিও আমার। তুমি শুধু আমাকে ফলো করবে, আমি কি বলছি সেটি 100% অনুসরণ করবে, বাকি দায়িত্ব আমার। ওকে, এবার চলে এসো আমরা 4 নাম্বার তোমাদের সমস্যা, সময় নেই। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে পার্ট টাইম জব করে, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে 2-3টি বেবি, তার হাতে সময় নেই। আমি সেই ক্ষেত্রে একটি কথা বলবো, তুমি 25-26 বছর কষ্ট করে পড়ালেখা করেছ, এখন মাত্র 6 মাস কঠোর সাধনা করে যদি একটি গভর্নমেন্ট জব নিতে না পারো, একটি ক্যারিয়ার অর্জন করতে না পারো, তাহলে তোমার 25-26 বছরের পরিশ্রম সব চলে গেল। তাহলে তোমার প্রতি আমার অনুরোধ, তুমি 25-26 বছর যখন পরিশ্রম করতে পেরেছ, অনেক টাকা খরচ করতে পেরেছ আল্লাহর ওয়াস্তে, মাত্র 6টি মাস একটু কষ্ট করো, তোমার জীবনটি চেঞ্জ হয়ে যাবে। তুমি 6টি মাস কষ্ট করলে তুমি মরবে না, 6 মাস ঘুম মারলে তুমি মরবে না, শুধু শারীরিক একটু দুর্বলতা তোমার দেখা দিতে পারে, কিন্তু যেদিন তোমার একটি গভর্নমেন্ট জবের নিউজ আসবে, এক রাতে তোমার শারীরিক যে দুর্বলতা হয়েছিল সেটি কেটে যাবে, প্রমাণিত সত্য। তাহলে তোমাকে কি করতে হবে, সময় বের করে নিতে হবে তোমার সফলতার জন্য, তোমার জীবনের সফলতার জন্য সময় তোমাকে বের করে নিতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদের যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি, সকল সমস্যার সমাধান এর জন্য একটি মাস্টার কি, তা হচ্ছে তুমি 100% আমাকে অনুসরণ করো, বাকি সকল দায়িত্ব আমার। এবার আসি আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি অনেক স্টুডেন্টের আমি সংস্পর্শে গিয়েছি, দেখেছি তার মা বাবার অনেক স্বপ্ন তাকে নিয়ে, কিন্তু সে ফুলফিল করতে পারেনি। তোমার মা বাবা যদি 25-26 বছর তোমার জন্য কষ্ট করতে পারে, তুমি কেন তাদের জন্য 6 মাস কষ্ট করতে পারবে না? নিজেকে নিজে প্রশ্ন করো। তোমার বাবা 25টি বছর তোমার পিছনে শ্রম দিয়েছে, তুমি 6 মাস কষ্ট করে প্রয়োজনে গাধার মতো খাটবে, 6টি মাস অক্লান্ত পরিশ্রম করে তুমি কি তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও না? অবশ্যই তুমি চাইতে হবে। তোমার বাবা মায়ের প্রত্যাশা ছিল তোমার জন্য, তোমার ছোট ভাই বোনদের প্রত্যাশা ছিল তোমার জন্য, তোমার গ্রামবাসীর প্রত্যাশা ছিল তোমার জন্য, তোমার আত্মীয় স্বজনদের প্রত্যাশা ছিল তোমার জন্য। কোন ক্রমেই তাদের এই প্রত্যাশাকে জলাঞ্জলি দিবে না। প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ করো, আমার বাবার মুখে হাসি ফোটানোর জন্য 6 মাস আমি গাধার মতো খাটবো, প্রয়োজনে আমার ছোট ভাই বোনদের মুখে হাসি ফোটানোর জন্য 6 মাস আমি গাধার মতো খাটবো, বাকি সকল দায়িত্ব মিজান স্যারের। 2 নাম্বার কথা, একটি বিষয় আমরা সকলে দেখেছি, যারা ক্যারিয়ারের জন্য ইউরোপ পাড়ি দেয়, তারা অনেক বিপদ সংকুল পথে 1-2 বছর তারা পথে পথে থাকে,
গার্ডিয়ান জানে না, 1-2 বছর তাদের কোনো খবর নেই, হয়তো মরে যেতে পারে। তোমরা সকলে জানো ভূমধ্য সাগরে ইউরোপ যেতে গিয়ে হাজার হাজার যুবক ডুবে মরে যায়। জাল দিয়ে লাশ তোলা হয়, মনে হচ্ছে মাছ তোলা হচ্ছে। দুর্ভাগ্যজনক, সেখানে 30% যুবক আমাদের বাংলাদেশে। তাহলে যেখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এরকম একটা রিস্ক তুমি নেয়ার চেয়ে তুমি একটি গভর্নমেন্ট জবের জন্য আমার অধীনে 6টা মাস তুমি পরিশ্রম করতে পারবে না? কারণ সেখানে তো জীবন মৃত্যুর একটি বিষয় রয়েছে, কিন্তু এই 6 মাস পরিশ্রমে তো তোমার জীবন মৃত্যুর কোনো বিষয় নেই। এখানে তোমাকে মরে যেতে হবে না, 6 মাস পরিশ্রম করলে মরে যেতে হবে না, কিন্তু ইউরোপ যেতে গিয়ে তুমি মরেও যেতে। তাহলে এরকম একটা সিদ্ধান্ত যখন কেউ নিতে পারে, সে কেন 6 মাসের জন্য একটি পরিশ্রম করার সিদ্ধান্ত নিতে পারবে না? 3 নম্বর বিষয় হচ্ছে, আমরা বিগত সময়ে দেখেছি 10, 15, 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে কোনো একজন অখ্যাত অযোগ্য ব্যক্তির পা ধরে একটি গভর্নমেন্ট জবের জন্য দিনের পর দিন ঘুরতে। তাহলে তুমি 10-15 লক্ষ টাকা দিয়ে দৌড়াবে, নাকি 6টা মাস মিজান স্যারের অধীনে কঠোর পরিশ্রম করবে? আমি তোমাকে নিশ্চয়তা দিব, তুমি 6টি মাস যদি আমার অধীনে তুমি যদি ভালো মতো করে আমি যা করতে বলবো তুমি তা গিলে খেয়ে ফেলবে, তাহলে তোমার একটি গভর্নমেন্ট জব নিশ্চিত, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে তুমি করবে না কেন? এরপরে দেখো, আমরা আরো যে বিষয়গুলো দেখেছি, তোমার 25-26 বছর তুমি যে একাডেমিক পড়ালেখা করেছো, সেখানে তোমার জীবনের এরকম অনেক ঘটনা ঘটেছে। তুমি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলে, রোদে শুকিয়েছ, বৃষ্টিতে ভিজেছ, তুমি ক্ষুধার্ত ছিলে, খেতে পারোনি, অনেক কষ্ট করেছ। তাহলে তোমার এই কষ্টের রেজাল্টের সার্টিফিকেট কিছুদিন পর ফেলে দিতে হবে। তোমার যখন এজ শেষ হয়ে যাবে, কিছুদিন পর এই সার্টিফিকেট গুলো তুমি ফেলে দিবে। তাহলে তুমি একটু কল্পনা করো তো, তোমার এজ শেষ হয়ে যাওয়ার পর তোমার মানসিক অবস্থা কেমন হবে? তোমার এই কষ্টের কি হলো? তোমার ওই কষ্টের রেজাল্ট কি আসলো? তুমি কাউকে বলতেও পারবে না। তখন লজ্জা করবে, বলবে তুমি তো কাজে লাগাতে পারোনি। তুমি তোমার সফলতার গল্পগুলো তখন বলতে পারবে না। তুমি যে তোমার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলে, এই সফলতার গল্প তুমি আর কাউকে বলতে পারবে না, কারণ তোমার ক্যারিয়ার হয়নি। তারা তোমাকে ফ্রড মনে করবে, তোমাকে নিয়ে হাসবে। তাহলে তুমি কি করবে এখন? তুমি তোমার এই পরিশ্রমকে সফল করার জন্য তুমি অনেক কষ্ট করে তরিটিকে তীরে এনেছ, ঠিক একটি লাভ দিলেই তুমি এখন পারে উঠতে পারবে। এই সময় তুমি তরিটি ডুবিয়ে দিতে বসে থাকো, এটি করা যাবে না। তুমি শুধু সকল বিষয়গুলো বিবেচনায় এনে তুমি আমার অন্ধ মুরিদ হয়ে যাও। একটি গভর্নমেন্ট জব পাওয়ার জন্য একেবারে শূন্য থেকে সফলতার শিখরে ওঠার জন্য তোমাকে তৈরি করার দায়িত্ব আমার। তুমি শুধু আমাকে ফলো করতে থাকো, বাকি সকল দায়িত্ব আমার। আমরা এখন আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এ মাস্টার কি। এ মাস্টার কি, এ মাস্টার কি, এখন আমরা একটু দেখব মাস্টার। আমি মাস্টার কি কেন বলছি? মাস্টার কি হচ্ছে তা যা দিয়ে সকল চাবি তালা খোলা যায়। এটি এমন একটা কি, এমন একটা চাবি। তাহলে আমাদের মাস্টার কি কি হবে? প্রথমত, তুমি তোমার চাকুরির পরীক্ষাকে, ক্যারিয়ার বিল্ড আপকে তুমি যুদ্ধ মনে করবে। তোমার প্রথম মেন্টাল সেটআপ আমি দিয়ে দিচ্ছি তোমাকে।
তুমি প্রথমত এটিকে একটি যুদ্ধ মনে করবে, তাহলে তুমি সফল হওয়াটা সহজ হয়ে যাবে। কেমন যুদ্ধ? আমরা জানি যুদ্ধের ময়দানে ভালো প্রিপারেশন না নিয়ে কেউ যুদ্ধের ময়দানে যাবে না, কারণ সেখানে তার জীবন চলে যেতে পারে। তাহলে তখনই তুমি যুদ্ধের ময়দানে যাবে যখন তুমি নিশ্চিত হবে যে এই মুহূর্তে যদি আমি আমার শত্রুর সাথে যুদ্ধ করি সফলতা 100%। না হলে বুদ্ধিমানের কাছে কি হবে, যে আমি এখন তোমার মুখোমুখি হব না, সময় নিব। সময় নিয়ে নিজেকে যতদিন পর্যন্ত তৈরি না করছি ততদিন পর্যন্ত আমি শত্রুর মুখোমুখি হওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে তোমার ক্যারিয়ার যে যুদ্ধ, এটাকে তুমি যুদ্ধ মনে করবে, যুদ্ধ মনে করে নামবে। কেমন? আমি ক্যারিয়ার যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি, সুতরাং আমার 100% প্রিপারেশন নেওয়া চাই, সেজন্য মিশন স্যার ইজ সাফিসিয়েন্ট। তোমাকে 100% তৈরি করার দায়িত্ব মিশন স্যারের। 2 নাম্বার যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে আমরা একটি ছোট্ট উদাহরণ, ধরো তোমার বাসায় শত্রু ঢুকে প্রায়, তাহলে তুমি কি শত্রু ঢুকলে প্রত্যেকদিন শত্রু মোকাবেলা করা বুদ্ধিমানের কাজ হবে? নাকি তুমি সিদ্ধান্ত নিবে আমার বাসায় শত্রুটি কোন পথ দিয়ে ঢুকে সেটিকে আমি চিরতরে বন্ধ করি? নিশ্চয় দ্বিতীয় অপশনটি বুদ্ধিমানের কাজ। তাহলে এবার আমরা এই বিষয়ে আসি। আমরা কোনো একটি চাকরির পরীক্ষার জন্য প্রিভিয়াস কোশ্চেন বেসড যে প্রিপারেশন রয়েছে সেটি নিব। সেটি নিলে কি সমস্যা? প্রিভিয়াস কোশ্চেন বেসড এইবার আমি যে প্রিপারেশন নিলাম, পরীক্ষার হলে গিয়ে দেখব কোশ্চেন সেরকম আসেনি, চেঞ্জ হয়ে গেছে। আগামী বছর আমি আবার নতুন করে প্রিপারেশন নিলাম, গিয়ে দেখলাম কোশ্চেন আবার চেঞ্জ হয়েছে। যেমন আমাদের অনেক স্টুডেন্ট এই কথাটি বলে, স্যার কিছু কোশ্চেন এমন এসেছে জীবনে কোনোদিন এই কোশ্চেনগুলো সম্পর্কে ন্যূনতম আইডিয়াটিও ছিল না, এই কোশ্চেনগুলো কোথায় থেকে আসে স্যার? তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে এই যে আমরা যে প্রিপারেশন নিব, প্রিপারেশনটি আমরা এমন ভাবে নিব প্রশ্ন কোথায় থেকে আসে সেটাকেই আমি খেয়ে ফেলব। সোজা কথা, তোমার মাইন্ড সেট আপ করো। প্রথম মাইন্ড সেট আপ কি দিয়েছি? যুদ্ধ হিসেবে নিবে। দ্বিতীয় মাইন্ড সেট আপ হচ্ছে আমরা ফাইন্ড আউট করব প্রশ্নগুলো কোথায় থেকে আসে, সেগুলো আমরা গিলে খেয়ে ফেলব। সোজা কথা, পড়বো না, গিলে খেয়ে ফেলব। তাহলে প্রশ্ন, একটি প্রশ্ন আমাদের জানার বাইরে আসার কোনো সুযোগ নেই। 3 নাম্বার যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে তোমার শর্টকাট। এই বিষয়টি আমি একটু আলোচনা করেছি। ধরো তুমি প্রিপারেশন নিচ্ছ স্বাস্থ্য সহকারী, তুমি স্বাস্থ্য সহকারীতে কোন ধরনের কোশ্চেনগুলো অতীতে এসেছে সেগুলোর উপরে বেস করে তুমি প্রিপারেশন নিচ্ছ। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক সময় প্রশ্ন কিন্তু চেঞ্জিং। এবার আরো বেশি চেঞ্জ হবে, যেহেতু দুর্নীতি হবে না। প্রশ্ন যখন সহজ হবে বুঝে নিবে দুর্নীতি হবে, প্রশ্ন যখন স্ট্যান্ডার্ড হবে বুঝে নিবে ফেয়ার হচ্ছে পরীক্ষা। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আশা করছি এইবার পরীক্ষাগুলো ফেয়ার হবে, সেহেতু আমরা ধরে নিতে পারি প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে। তাই প্রিভিয়াস প্রশ্ন বেস শর্টকাট পড়ালেখা তোমার কোনো কাজে আসবে না। তাহলে কি করতে হবে? আমি দেখেছি বিভিন্ন কোচিং সেন্টারগুলো বা টিচাররা তারা প্রিভিয়াস প্রশ্নগুলোকে কম্বাইন করে একটা টপিক সাজান, সেটি তোমাদেরকে পড়িয়ে দেন, তোমরা সেটি মুখস্থ করো, শর্টকাট কিছু নিয়ম বলে দেন, তোমরা খুশি। কিন্তু ম্যাক্সিমাম টিচারকে দেখেছি
যেদিন পরীক্ষা সেদিন বিকেল বেলা ফোন অফ। কেন? যদি প্রশ্ন কমন না আসে, যদি কমন এসে থাকে পরের দিন ফোন খোলে, যদি কমন না আসে তাহলে আরো 2 দিন ফোন বন্ধ থাকে। আমি অনেক নাম করা টিচারকে এটি করতে দেখেছি এবং ফেসবুকে এই স্ট্যাটাস দিতে দেখেছি, শর্টকাটের দিন শেষ, ডিটেইলস পড়ার বাংলাদেশ। আমি নিজে দেখেছি, অনেক টিচার এই স্ট্যাটাস দিয়েছিলেন। তাহলে ডিয়ার, আমরা রিস্ক কেন নিব? আমরা শর্টকাট পড়ে প্রশ্ন কমন আসতেও পারে, নাও আসতে পারে। আমি শর্টকাট প্রিপারেশন নিয়ে যদি 70% পরিশ্রম করতে হয়, তাহলে আর 30% পরিশ্রম করলে তো আমার কম্বাইন্ড প্রিপারেশন হয়ে গেল, তাহলে আমার জব নিশ্চিত হয়ে গেল, 100% প্রশ্ন কমন আসার নিশ্চয়তা হয়ে গেল। তাহলে আমি কেন শর্টকাট করে আমি বিপদের মুখোমুখি হতে যাচ্ছি? এরপর আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে 4 নাম্বার। এই সকল সমস্যার সমাধান কল্পে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে একেবারে বেসিক থেকে, একেবারে শূন্য থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে। মনে রাখতে হবে, যে সকল ভালো ব্যাটসম্যান প্রথমেই ছক্কা পিটানোর চিন্তা করে তিনি দ্রুত আউট হয়ে যায়। পৃথিবীর বিখ্যাত ব্যাটসম্যানরা তারা প্রথম ঠেকাই ঠেকাই খেলে, এরপরে এক সময় ছক্কা পিটা, তাই না? আমরা ঠিক বেসিক থেকে, জিরো থেকে প্রিপারেশন শুরু করব। আর যখন তোমার মোটামুটি বেসিক একটু ধারণা হয়েছে, এইবার তুমি ছক্কা পিটাবে, তবে এই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তোমাকে সেটা মেনে নিয়েই আগাতে হবে। তুমি শর্টকাট চিন্তা করিও না, তোমাকে বেসিক ধরে শূন্য থেকে শুরু করে সময় হাতে নিয়ে নামতে হবে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে থাকি, তুমি যদি ঢাকায় আসার চিন্তা করো, ধরো দিনাজপুর থেকে, তোমাকে 2টি বিষয় প্রথমত মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে আমাকে সময় নিয়ে বের হতে হবে। তুমি মুহূর্তের মধ্যে ঢাকায় চলে আসতে পারবে। যদি তুমি মুহূর্তের মধ্যে আসার কথা চিন্তা করো, তাহলে তুমি হতাশ হবে। সময় মাথায় রাখতে হবে। 2 নাম্বার বিষয় মাথায় রাখতে হবে, তোমাকে দিনাজপুর থেকে ঢাকায় আসতে একটু কষ্ট করতে হবে। এই 202 বিষয়টি তোমাকে মেইনলি মাথায় রেখে আগাতে হবে। তাহলে তোমাকে বেসিক থেকে শুরু করার জন্য, শূন্য থেকে শুরু করার জন্য সময় এবং পরিশ্রম করতে হবে। এই 2টি বিষয় মাথায় রেখে এই ক্যারিয়ার যুদ্ধে অবতীর্ণ হতে হবে। না হলে তুমি এই যুদ্ধে এসো না। এই যুদ্ধ তোমার জন্য নয়। তুমি পেঁয়াজুর দোকান দাও অথবা বিদেশ যাও, তোমার জন্য সেটি পারফেক্ট। তুমি সময় দিতে পারবে না, কষ্ট করতে পারবে না, ক্যারিয়ার যুদ্ধে এসো না। বুঝাতে পেরেছি? এবার চলে আসো, আমরা 5 নাম্বার যে আমাদের সমস্যাটি, সেটি হচ্ছে, তুমি ধরো স্বাস্থ্য সহকারীর পরীক্ষা দিতে গেছো। তুমি দেখবে তোমার পাশের সিটে যে ছেলেটি বা মেয়েটি পরীক্ষা দিচ্ছে, পরের বার তুমি শুনবে ওইবার বিসিএস এ ওই মেয়েটি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, যত ছোট পোস্টে হোক না কেন তোমাকে কম্পিটিশন করতে হবে বাংলাদেশের টপ ক্যাটাগরির স্টুডেন্টের সাথে। কারণ যে বিসিএস কোয়ালিফাই করবে সে শুধু বিসিএস নিয়ে বসে থাকে না, সে প্রাইমারিতেও পরীক্ষা দেয়, সে এনটিআরসিতেও পরীক্ষা দেয়, সে সব জায়গায় পরীক্ষা দেয়। তাই তুমি শর্টকাট ওয়েতে অল্প কিছু প্রশ্ন পড়ে পরীক্ষায় পাশ করে ফেলবে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বরং তোমার মাথায় রাখতে হবে আমাকে টপ ক্যাটাগরির স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতে হবে, সেই মতো প্রিপারেশন নিতে হবে। আর তোমাকে সেই মতো তৈরি করার দায়িত্ব কার? এবার আসি, আমরা এই সকল বিষয়গুলো
আমাদের যে মাস্টার কি এর আওতায় আমরা আলোচনা করেছি সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে, তাহলে এই সকল সমস্যার সমাধান কল্পে আমাকে কি করতে হবে? আমি যেটি বলেছি তোমাকে খুঁজে বের করতে হবে শত্রু কোন পথ দিয়ে তোমার ঘরে ঢুকে সেই পথ চিরতরে বন্ধ করবে। তোমাকে খুঁজে নিতে হবে চাকরির পরীক্ষার প্রশ্ন কোথায় থেকে আসে সেটিকে আমরা খেয়ে ফেলব। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি 4টি জিনিসের নাম বলবো, এই 4টির মধ্যেই পরীক্ষার প্রশ্ন থাকে, এর বাইরে যায় না। তাহলে 4টি কি কি? 1 নাম্বার আমার ক্লাসগুলো, 2 নাম্বার আমার শীটগুলো, 3 নাম্বার আমি একটি ছোট বই দিব, তার নাম হচ্ছে টেক্সট বুক ডাইজেস্ট, 4 নাম্বার হচ্ছে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন লাইভ সলভ ক্লাসে আমি দেখিয়েছি, এই 4টির বাইরে সরকারি চাকরির পরীক্ষার কোনো প্রশ্ন হবে না, হবে না, হবে না। মনে রাখতে হবে, যারা প্রশ্ন করেন তারা ফেরেশতা নন, আসমান থেকে আসেননি। প্রশ্ন আসমান থেকে আসে না, প্রশ্ন আমার মতো কেউ একজন করেন। তাহলে কোথায় থেকে তিনি করেন? তিনি তো এমন কোন বই থেকে করেন না যেটা পৃথিবীবাসী দেখেনি। তিনি নিশ্চয় এমন জায়গা থেকে প্রশ্ন করেন যেটা কোথাও না কোথাও পড়ানো হচ্ছে, কোথাও না কোথাও এই বই আছে। তাহলে আমি দেখেছি এই 4টির বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে তোমার করণীয় হচ্ছে এই 4টিকে গিলে খেয়ে ফেলতে হবে, তাহলে তোমার একটি জব নিশ্চিত হবে। এবার আমরা আলোচনা করব আমাদের ওয়ার্কিং প্ল্যান কি। আমরা তো সকল কিছু জেনেছি, এবার আমাদের ওয়ার্কিং প্ল্যান কি হবে। আমাদের ওয়ার্কিং প্ল্যান, আমরা ওয়ার্কিং প্ল্যান রেখেছি একেবারে শূন্য থেকে আপনাকে তৈরি করার দায়িত্ব আমার। 1 নাম্বার, আপনাকে একেবারে বেসিক, আমরা তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে আমি আমার স্টুডেন্টকে একেবারে বেসিক শূন্য থেকে আগে আমি আপনাকে প্রত্যেকটি টপিক বুঝাবো। যেমন একেবারে শতকরা চ্যাপ্টারের কোনো একটি অঙ্ক কিভাবে একেবারে বেসিক থেকে শুরু করবেন, কিভাবে আপনি পার্সেন্টেজ বের করবেন, কিভাবে আপনি ঐকিকের ছোট একটা লাইনের অঙ্কটি আপনি কিভাবে করবেন, একেবারে বেসিক বিষয়টি আমি আপনাকে বুঝিয়ে দেব। এরপর যেমন ইংরেজির একটি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, একটি টেন্সের গঠনগুলো কিভাবে রয়েছে, সকল বেসিক বিষয়গুলো একেবারে শূন্য থেকে 1 + 1 = 2 এভাবে আমি আপনাকে ডেভেলপ করব। 2 নাম্বার বিষয় হচ্ছে আমার শীটের প্রতিটি লাইন বাই লাইন আমি আপনাকে বুঝিয়ে দেব। এমনকি ইংরেজি শীটের যে সকল ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাংলা সহ পাশে লিখে দেওয়া হয়েছে, একেবারে লাইন বাই লাইন আমি আপনাকে বুঝিয়ে দেব। 3 নাম্বার স্টেজে আমাদের কাজ হচ্ছে এইবার আমি আমার শীটগুলো আপনাকে একেবারে মুখস্থ করিয়ে নিতে চাই। এই শীটগুলো মুখস্থ করা ব্যতীত আমি আপনাকে পরীক্ষার হলে পাঠাবো না। শীটগুলো তোতার মতো মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে। আপনাদের অনেকের কথা থাকতে পারে, তাহলে এতে সময় বেশি লাগবে না, লাগুক, একটু সময় তোমাকে দিতে হবে। তোমার জীবনের সফলতার জন্য, তোমার বাবার মুখে হাসি ফোটানোর জন্য তুমি কি একটু কষ্ট করতে পারবে না? একটু কষ্ট তোমাকে করতেই হবে। 4 নাম্বার আমাদের ওয়ার্কিং প্ল্যানের স্টেজ হচ্ছে আমি ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট নেওয়ার মাধ্যমে এই সকল বিষয় আপনাকে চালাই করে আমি পরীক্ষার হলে পাঠাবো। আমাদের টার্গেট হচ্ছে একটি প্রশ্ন আমাদের কমনের বাইরে যেতে
আমার কমন চাই। আপনাদের অনেকের কথা, স্যার আমরা পরীক্ষার হলে গিয়েছি, প্রশ্ন কমন ছিল কিন্তু সময়ের মধ্যে আমি অ্যান্সার করতে পারিনি। তার জন্য আমি আপনাকে একেবারে মুখস্থ করিয়ে মডেল টেস্ট নিয়ে এমন ভাবে তৈরি করতে চাই, বুলেট বানিয়ে পরীক্ষার হলে পাঠাতে চাই, যাতে প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারেন, অল্প সময়ের মধ্যে যাতে অ্যান্সার করে আপনি বের হয়ে চলে আসতে পারেন। এই বিশাল প্ল্যান আমাদের টার্গেটে রয়েছে, একটি প্রশ্ন আমাদের কমনের বাইরে যেতে পারবে না। 2 নাম্বার প্ল্যান রয়েছে, আমাদেরকে যে চাকরির পরীক্ষা আমি দিব সেখানে অবশ্যই আমাকে 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে। আমার তাহলে প্ল্যান কি, আমার টার্গেট কি? আমাকে একটি প্রশ্ন কমনের বাইরে যেতে পারবে না। 2 নাম্বার, যেখানে আমি পরীক্ষা দিব সেখানে আমাকে 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে। 100% কমন 1 থেকে 10-এর মধ্যে থাকা, এর জন্য আপনাকে যেভাবে তৈরি করার দরকার সেভাবে তৈরি করার গুরুদায়িত্ব আমার। আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তা নেই, শুধু আমাকে ফলো করতে থাকবেন। ওকে, এবার আসুন আমরা এবার আমাদের অনেকের মনে একটি প্রশ্ন থাকে, স্যার ক্লাস সংখ্যা কত, কোর্স কত দিনের? এই বিষয়টি আমি জানি আপনারা ভুলের মধ্যে থাকেন। কেমন? আপনি যদি 200টা ক্লাসে যদি আমি আপনাকে কোর্স কমপ্লিট করে দিই, 6 মাসে যদি আপনাকে কোর্স কমপ্লিট করে দিই, এরপরে আপনার কিছুই মনে থাকবে না। তাই আমার ক্লাস কতটি? হাজার হাজার ক্লাস, একটি টপিকের উপরে 25টি 30টি ক্লাস পাবে, একদম জ্বালাই হয়ে যাবে। কোর্সের মেয়াদ কতদিন? 3 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, যতদিন পর্যন্ত আপনার একটি গভর্নমেন্ট জব হবে কোর্সের মেয়াদ হচ্ছে ততদিন পর্যন্ত। অর্থাৎ আপনি আমাকে একটি গভর্নমেন্ট জব যেদিন বুঝিয়ে দিবেন সেদিন কেবল আপনি আমার এখান থেকে ছুটি পাবেন, তার আগে কোনো বন্ধ নেই, কোনো ছুটি নেই। এবার আপনি আমাকে যদি এই সকল বিষয়গুলো আপনি রাজি থাকেন, তাহলে আপনি আমাকে 3টি ওয়াদা দিয়েই কেবল এখানে ভর্তি হতে পারবেন। 1 নাম্বার ওয়াদা হচ্ছে, যতদিন পর্যন্ত আপনার একটি গভর্নমেন্ট জব হবে তার আগ পর্যন্ত আমার সাথে লেগে থাকবেন, সরবেন না। একটি গভর্নমেন্ট জব আমাকে বুঝিয়ে দিয়েই কেবল আমার এখান থেকে সরতে পারবেন। 1 নাম্বার ওয়াদা দিতে হবে। 2 নাম্বার ওয়াদা দিতে হবে, আমি যে পড়া দিব সে পড়া যত কষ্ট হোক আমাকে আদায় করে দিতে হবে, যত কষ্ট হোক। 3 নাম্বার ওয়াদা দিবেন, কোনো ক্রমে আমার ক্লাস মিস করতে পারবেন না। আমাদের ক্লাস রাত 9টা থেকে 11টা অনলাইনে লাইভে, আবার ক্লাসটি রেকর্ড থাকবে। যদি কোনো কারণে লাইভে করতে না পারেন, রেকর্ড হলেও ক্লাসটি করে নিতে হবে, কিন্তু কোনো ক্রমেই একটি ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নেই। এই 3টি ওয়াদা যদি আপনি আমাকে দিতে পারেন তবেই কেবল আপনি আমার অধীনে ভর্তি হবেন, এবং যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিন। আপনাকে একেবারে শূন্য থেকে তৈরি করার দায়িত্ব আমার। যদি ওয়াদা দিতে না পারেন তাহলে আপনি আল্লাহর ওয়াস্তে আমার সাথে আসবেন না, এই যুদ্ধে আসবেন না, এই যুদ্ধ আপনার জন্য নয়। যদি রাজি থাকেন তাহলে আমাকে এই নাম্বারে ফোন করবেন। আরেকটি বিষয় রয়েছে কোর্স ফি সংক্রান্ত। কোর্স ফি পাবলিক ফি বলবো না, তবে এতটুকু মাথায় রাখুন, কোর্স ফি একেবারেই কম রেখেছি। একেবারে নিডি যে স্টুডেন্ট একেবারে অভাবী সেও এই কোর্স ফি দিতে পারবে, একেবারে কম কোর্স ফি রেখেছি।
আপনি রাজি থাকেন অতি দ্রুত সম্ভব ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিন। আপনাকে একেবারে শূন্য থেকে যতদিন পর্যন্ত একটি গভর্নমেন্ট জব হবে তার আগ পর্যন্ত